পুরসভা জল জমেছিল, জল বাড়িতে ঢুকেছে। এবার সেই জলে একটা 6 মাসের বাচ্চা খাটের উপর বসেছিল, সে ঘরের মধ্যে জলে পড়ে মৃত্যু হয়েছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা, একেবারেই বিচ্ছিন্ন অনভিপ্রেত একটি ঘটনা। এমন কিছু ঘটনা ঘটে যেটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত, অবাঞ্ছিত, কিন্তু এই বিরাট সমাজে বিচ্ছিন্নভাবে এই অপ্রীতিকর কুৎসিত ঘটনাগুলো ঘটে যায়। এই ঘটনা কেউ চান না, এই ঘটনা নিন্দনীয়। এবার কিভাবে কি হয়েছিল সেগুলো একটু খতিয়ে দেখার। নিশ্চিতভাবে জল যখন ঘরে ঢুকেছিল, প্রথম কথা জল কেন ঢুকলো, আবার পাশাপাশি জল যখন ঘরে ঢুকেছিল তখন একটি শিশু খাটে রয়েছে, সেখানেও জল যখন ঢুকেছে সেটা কেন ঢুকলো সেটা একটা পার্ট, আবার জল ঢুকে রয়েছে সেখানে একটি বাচ্চা রয়েছে, সেখানেও একটু বোধহয় তাদের অভিভাবকদের একটু সতর্ক হওয়া। আমি কোথাও একবারও তাদের কোনো দোষারোপ করছি না, বাট যে কোনো ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো প্রতিকূল হঠাৎ পরিস্থিতি হয়ে যায়, সেক্ষেত্রে একটু সতর্কতা, একটু সাবধানতা, একটু নজরদারি বোধহয় দরকার হয়। দেখুন, জল জমার সমস্যা কিন্তু নতুন নয়। জল জমার সমস্যা আগে যেখানে হয়তো 5 দিন জমা থাকতো, 4 দিন জমা থাকতো, এখন কোনো কোনো জায়গায় এইভাবে একদম সব ঘটির মতো, কলসির মতো, গরমটাই তাই। সেখানে বড় জল এখন আগে 4 দিন জমে থাকতো, এখন 4 ঘন্টায় নামে। আগে 5 দিন জমে থাকতো, এখন 1 দিনে নামে। আচমকা প্রবল বৃষ্টি, ভারী বৃষ্টি হলে একটা সমস্যা হয়। কিন্তু এই মৃত্যু খুব খারাপ ঘটনা, এটা নিয়ে কোনো আলাদা ব্যাখ্যা দেওয়ার সেটা হচ্ছে যে আর একটা প্রশ্ন, এটা মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় ক্যাথিড্রাল মিশন হাই স্কুল, সেখানে যেটা হয়েছে, এই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন পড়ুয়ার ইয়ে হয়েছে, মানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তাতে শক লেগেছে। আমি একটা কথা বলি, খুলবে তা নিয়ে না না, একটা কথা বলি, এই ধরনের ঘটনা অনভিপ্রেত, অবাঞ্ছিত। জল জমা, তাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা অন্য হয়রানি, অন্য বিপদ নিশ্চিতভাবে অবাঞ্ছিত। কিন্তু বলুন তো, কলকাতা জল জমাটা কি প্রথম কেউ নতুন শুনছেন? দীর্ঘদিনের সমস্যা। অন্য রাজ্যে সুরাট ফুরাট স্মার্ট সিটি বিজেপির উপর তো ভেসে জলবন্দি হয়ে সব উঠে যাচ্ছিল। মুম্বাই, একের পর এক শহর। কলকাতায় বাম জমানায় মানে নদীপথ হয়ে থাকতো, এখন জলটাকে দ্রুত নামানোর ব্যবস্থা হচ্ছে। কলকাতার যা গড়ন, কলকাতার কিছু কিছু জায়গার যা গড়ন, এক সময় যদি রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টি হয় তাতে জলটা দাঁড়িয়ে যায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে জলটা থাকছে কতক্ষণ। যতটা দ্রুত সম্ভব এখন সরকার, পুরসভা, প্রশাসন জলটা নামিয়ে দিচ্ছে। এখন তার মধ্যে যদি কোথাও কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে যায়, খুবই দুর্ভাগ্যের। কিন্তু কলকাতা শহরে জল জমছে, এই প্রথম জমছে, ঘটনাটা তো সেরম নয়। আগে যেটা জমতো দীর্ঘদিন থাকতো, অনেক বেশি জায়গায় জমতো, এখন সেটা দ্রুত সেই নিকাশি ব্যবস্থাটা কাজ করছে। আজকে থেকে কর্মসূচি শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান, ব্যাপক সারা কলকাতা 4টি ওয়ার্ডে হয়েছে আজকে, এবং সেখানে এই 4টি ওয়ার্ডে যে সারা পাওয়া গেছে, কোথাও কি মনে হচ্ছে যে বুথ স্তরের তৃণমূলের যে শক্তি সেটাতে শান দেওয়া একদিকে আপনাদের লক্ষ্য, পাশাপাশি বিজেপির যে বুথ স্তরের দুর্বলতা সেখানে আঘাত করার লক্ষ্য? দেখুন, সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্রশাসন, তারা মানুষের কাছে কাজ করে, মানুষের নানা স্কিম নিয়ে কাজ হয়। নতুন স্কিম 2 দিন বাদে সেগুলো আবার সব অন্য রাজ্য কপি করে, নকল করে, কিন্তু এই কাজ হয়। দুয়ারে সরকার, একটা তো হচ্ছে এলাকার পরিকাঠামো, জল, আলো, বিদ্যুৎ, একটা হচ্ছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, অর্থাৎ এই পরিষেবা স্কিমগুলো, আবার সবটাকে এক জায়গায় এনে দুয়ারে সরকার। তো এবার যে পাড়ায় সমাধান শুরু হয়েছে, দারুণভাবে মানুষ গ্রহণ করছেন। আমাদের মূল লক্ষ্য
নিবিড় জনসংযোগ এবং আরো বেশি পরিষেবা, আরো বেশি উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। ফলে এই কাজটা করার সময় কিন্তু আমরা ভোট দেখছি না। আবার এটাও ঠিক, এই কাজটা ভালোভাবে হচ্ছে বলে আরো বেশি সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা সমর্থন জানাচ্ছে। বিরোধীদের তো বুথ কর্মী এ তো অর্ধেক নেই, বিরোধী পরিবারগুলোও তো এই পরিষেবাগুলো পাচ্ছেন। যে 2-4 জন বিরোধী পরিবার কোনো না কোনো দলের সমর্থক আছেন, থাকতেই পারেন গণতন্ত্রে, কমছে কেন? তার কারণ তাদের বাড়িতেও তো এই পরিষেবাগুলো পৌঁছচ্ছে। ফলে যত নির্বাচন যাচ্ছে তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে এবং বিরোধীদের ভোটটা কমছে। আর সেইখানেই আমরা ধরে রাখি যে আমরা প্রতি বুথে সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থনটা আমরা পাব, কিন্তু আসল লক্ষ্য হচ্ছে মানুষকে পরিষেবা দেয়া। আমরা সারা বছর কাজ করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, প্রশাসন এবং দলের সৈনিক। আমাদের কিন্তু ওই পরীক্ষার সময় রাত জেগে পড়া, দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করে টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেয়, এগুলো আমাদের লাগে না। আমরা সারা বছর আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এই কাজগুলোর মাধ্যমে মানুষকে পরিষেবা দেন, মানুষের মন ভরে থাকে। সেই কারণেই মানুষ আরো বেশি করে সমর্থন করেন, যেখানে প্রবল ঘাটতি বিরোধীদের। দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে বিহারের পর পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকার বিশেষ সংশোধন হতে চলেছে তা কিন্তু মনে হচ্ছে ইলেকশন কমিশনের কর্মকারী। কারণ তারা যে বিএলওদেরকে ইতিমধ্যে নির্দেশিকা পুস্তক দিয়েছে, সেখানে লেখা রয়েছে যে বাড়ি বাড়ি এনোমিনেশন ফর্ম দেবে বুথ লেভেল অফিসাররা, আই কার্ড করে যেতে হবে। বাড়িতে যদি কেউ না থাকে তাহলে ফর্ম দরজায় আটকে দিয়ে আসতে হবে, একবার নয় 3বার যেতে হবে। কি বলবেন? দেখুন, এই যে SIR, এই বিষয়টা আমাদের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যা বলার বলেছেন। আমাদের পরিষ্কার বক্তব্য, যারা ন্যায্য বৈধ ভোটার তারা যেন বাদ না পড়ে। আমরাও চাই নিখুঁত ভোটার তালিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই জাতীয় স্তরে নির্বাচন কমিশনকে, এখানকার দপ্তরেও আমরা বলেছিলাম অন্য রাজ্য থেকে ভোটার লিস্ট থেকে এত ভোটার এখানে ঢুকছে, এসব তো রাখা যাবে না, নিখুঁত করতে হবে। ফলে ভোটার লিস্ট সংশোধন করে নিখুঁত করা, এটা তো আমরা বলেছি তৃণমূল কংগ্রেস। কিন্তু কোনো ন্যায্য জেনুইন ভোটার যেন বাদ না যায় বিজেপির রাজনৈতিক চক্করে। বাকিটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্ব তারা দেখছেন, তারা যা নির্দেশ দেবেন সেই মতো করে কর্মসূচি হবে। তাহলে আপনারা বলছেন যে ন্যায্য ভোটার যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে ইলেকশন কমিশনকে, কিন্তু যদি বিহারের যে মডেল বা বিহারের যে ফর্ম দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং ভোটার কার্ড তার ছবি দিতে হবে এবং বর্তমান যে যিনি কার্ড করবেন আর কি, যার সংশোধন হচ্ছে তার বর্তমান ছবি দিতে হবে। অর্থাৎ সচিত্র পরিচয়পত্রের সঙ্গে ছবি মিলিয়ে দেখা হবে। আধার কার্ডকে অপশনাল করে দেওয়া হচ্ছে এবং 11টা নথি সেগুলো চাওয়া হচ্ছে। এটা নিয়ে তো আবার গন্ডগোল লাগবে রাজ্যে। দেখুন, আমরা আবার বলছি, সাধারণ মানুষ, গরিব মানুষ যারা বছরের পর বছর ধরে আছেন, সকলের সবসময় সব কাগজপত্র নথি নিয়ে তৈরি থাকা সম্ভব হয়তো হয় না। আচমকা যদি কাউকে বলে আপনার বাবার বার্থ সার্টিফিকেট আনুন, আপনার মায়ের বার্থ সার্টিফিকেট আনুন, এটা বহু মানুষের ক্ষেত্রেই সমস্যা তৈরি হবে। তার মানে এই নয় যে তারা হচ্ছেন বিদেশি বা অবৈধ। ফলে যে ভোটার তালিকার মধ্যে দিয়ে ভোট হয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, যে ভোটার তালিকায় লোকসভা নির্বাচন হয়েছে, যে ভোটার তালিকায় অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাদের ভোটাররাই যদি বাদ যান আর ভুতুড়ে হয়, তাহলে এরা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এসব থাকবে কেন মন্ত্রিসভা? তাহলে মন্ত্রিসভা ইস্তফা দিয়ে দিক, নতুন ভোটার তালিকায় নতুন করে ভোট হোক। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী গোটা পরিস্থিতিতে নজর রাখছেন, যখন যা পদক্ষেপ দরকার হবে তিনি নির্দেশ দেবেন। বিহারে বলছে 65,64,000 ভোটার, মানে ড্রাফট প্রকাশ যেটা
দেখতে পাওয়া যাচ্ছে এসআইআর সেখানে বাদ, মানে তো বাকিদের কাছে তো এটা খুব বিহারের বিষয়টা বিহারের নেতৃত্ব দেখছেন এবং আমাদের জাতীয় স্তরের নেতৃবৃন্দ দেখছেন, ন্যাশনাল লিডাররা দেখছেন, এবং সেখানে যে ফাঁক থাকছে বা যে অভিযোগগুলো থাকছে সেগুলো খতিয়ে দেখে গণতন্ত্রের স্বার্থে, প্রত্যেক বৈধ নাগরিকের অধিকার সুনিশ্চিত করার স্বার্থে তৃণমূল কংগ্রেস এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল বিজেপি বিরোধী দলগুলি একসঙ্গে সিদ্ধান্ত নেবে। বিহারে জেনুইন ভোটারের কথা বলছেন, বিহারের উপমুখ্যমন্ত্রী এক প্রাক্তন, তার নাম তেজস্বী যাদব যদি অনুভব করেন যে তার নামই ভোটার তালিকা থেকে বাদ গেছে, তো মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ। তেজস্বী যাদবেরই নাম যদি বাদ যায় তাহলে তো বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা থাকে। ফলে ইলেকশন কমিশনকে প্রমাণসহ, হাওয়ায় কি বলে দিচ্ছেন বড় কথা নয়, তেজস্বী যাদবকে আগে সন্তুষ্ট করতে হবে যে আপনার ভোটার তালিকায় নাম আছে, এইটা করার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন বলেছে যে তেজস্বী যাদবের ওটা নাম নয়, ওনার নাম আছে। সেটা তেজস্বী যাদবকে কনভিন্স করুন, আমাদের বলে লাভ কি? তেজস্বী যাদব বলছেন ওনার নাম নেই, তো ওনার নাম আছে সেটা ওনাকে দেখানোর দায়িত্ব অফিসার পাঠিয়ে, নথিপত্র পাঠিয়ে দেখিয়ে দিন। কমিশন বিএলওদের ভাতা বাড়িয়ে দিল নির্বাচন কমিশন। আর একটা আছে শেষ করে নি, সেটা হচ্ছে যে বারবার ধরে অনুপ্রবেশের প্রসঙ্গে যখন বলা হচ্ছিল, কিষানগঞ্জের নাম আসছিল বাংলা লাগোয়া, এবং বলছিল যে এখানেই নাকি সব থেকে বেশি অনুপ্রবেশ হয়, যেহেতু ওখান থেকে বাংলাদেশে সহজে যেতে পারা যায়। কিন্তু বিহারের এসআইআর এ দেখতে পাওয়া গেল যে কিষানগঞ্জ নয়, পাটনা থেকে সব থেকে বেশি নাম বাদ গেল। দেখুন, এই যে এই বিষয়গুলো হচ্ছে বিজেপির একটা ভুল ন্যারেটিভ তৈরি করে দেওয়া, সেটা তো ধরা পড়ে যাচ্ছে। অনুপ্রবেশ কথাটা যতবার বলবে ততবার কেন্দ্রে স্বরাষ্ট্র দপ্তরের বিএসএফ এর ব্যর্থতা ধরা পড়বে। অন্য দেশ থেকে এই দেশে ঢুকতে জল, স্থল, অন্তরিক্ষ তিনটে পথেরই পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তো সেখানে কি করে হচ্ছে? আপনারা রাজনৈতিক আক্রমণ করছেন পশ্চিমবঙ্গ সীমান্তকে, পাহারা দেওয়ার দায়িত্ব তো আপনাদের। ত্রিপুরায় কি করে ঢুকছে? ত্রিপুরায় আগরতলা স্টেশনে রোহিঙ্গারা ধরা পড়ল, ধরা পড়ে কি হলো? রোহিঙ্গারা ধরা পড়ে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে দুটো গ্রুপ, একটা যাচ্ছিল দিল্লিতে, একটা আসছিল পশ্চিমবঙ্গে। তা কলকাতা থেকে ধরা পড়লে আপনারা বলতেন কলকাতা থেকে ধরা পড়েছে, কিন্তু তারা ট্রেনে উঠছিল আগরতলা স্টেশন থেকে, অর্থাৎ ত্রিপুরা দিয়ে ঢুকছে। ফলে এগুলো বেসিক্যালি বিজেপির সীমান্ত পাহারা দেওয়ার ব্যর্থতা, অপদার্থতা থেকে এইগুলো তৈরি হচ্ছে। তেজস্বী যাদবের মতন বিহারের উপমুখ্যমন্ত্রী প্রাক্তন, তার নাম বাদ করা নিয়ে তিনি অভিযোগ তুলছেন। যদি তার নাম বাদ করতে পারে তাহলে তো এই রাজ্যের ক্ষেত্রে বা সারা দেশের ক্ষেত্রে এরকম সাধারণ মানুষের নাম তেজস্বী যাদবের নাম যদি সত্যি ভোটার তালিকায় না থাকে, যে উদ্বেগটা তেজস্বী প্রকাশ করেছেন, তার অভিযোগ যদি ঠিক হয়, তাহলে সেটা তো মারাত্মক। একটা রাজ্যের উপমুখ্যমন্ত্রীর নাম যদি ভোটার তালিকায় না থাকে তাহলে তো যে কেউ যে কোনো সময় বাদ যেতে পারে। এখন নির্বাচন কমিশনের দায়িত্ব যে শুধুমাত্র হাওয়ায় স্টেটমেন্ট না করে তেজস্বী যাদবকে কনভিন্স করা যে না, আপনার ভোটার লিস্টে নাম আছে, এটাই, এই প্রমাণটা তো তেজস্বী যাদবের সামনে করতে হবে, সেটা তারা করুন। কমিশন ভাতা বাড়ালো বিএলওদের, মন্তব্য করবো না। একটা কথা বলি যে কীর্তি আজাদ তৃণমূলের সাংসদ, তিনি বলছেন ইসিএল এ যে সমস্ত নেতারা আছেন, তৃণমূলেরই নেতা যদিও নিয়ে, তাদের বিরুদ্ধে ইডি সিবিআই করা উচিত। এখন ওই বিভিন্ন নেতারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ সভাপতি। আমি কোনো মন্তব্য করবো না, কি বিষয়ে বলেছেন জানি না, কোথায় বলেছেন জানি না, এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। বোলপুরে মিছিল হলো ভাষা আন্দোলনে, আবার ঝাড়গ্রামে হবে। আজকে থেকে গান্ধী মূর্তির পাদদেশ মহিলা সংগঠন শুরু করে দিল। কোথাও কি তৃণমূল ঝাঁঝ বাড়াতে চাইছে? মানে সে তো বটেই। বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যে ভাষা সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি,
তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলা আন্দোলন প্রতিবাদ শুরু হয়ে গেছে। আজও মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল মহিলা শাখা তারা কর্মসূচি নিয়েছেন। সারা বাংলায়, এতে একটু বাদেই যাব, একটি রক্তদান শিবির আছে, বাংলার স্বার্থে রক্তদান। একটি যাব পুজো কমিটি বাংলা তোরণ উদ্বোধন করবে, কোথাও মিছিল হচ্ছে, কোথাও পথসভা হচ্ছে। সারা বাংলায় এই প্রতিবাদ, বাংলা বাঙালির শিকড় ধরে টান মারার দুঃসাহস দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি। তাদের ঔদ্ধত্যের গণতান্ত্রিকভাবে জবাব বাংলা থেকেই যাবে এবং মাননীয় দলনেত্রী যে কর্মসূচি দিয়েছেন সেগুলো সব পালিত হচ্ছে। বলছি, গতকালই আমরা দেখেছি যে পুজোর ভাতা বেড়েছে, এটা নিয়ে বিরোধীরা বলছেন যে স্কুলের বেহাল দশা, অন্যান্য দিয়ে বাড়ছে না, অথচ পুজোর ভাতা এভাবে বাড়ানো হচ্ছে। পুজোর ভাতা, বন্দ্যোপাধ্যায় স্কুলের খারাপ অবস্থা পুজোর ভাতা, তার সঙ্গে দয়া করে অন্য জিনিস মেলাবেন না। ভাতাও নয়, এটা পুজোর অনুদান। পুজোর অনুদান মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন, ঠিক কাজ করেছেন, বেশ করেছেন। 1,10,000 টাকা প্রত্যেকটি পুজো পিছু, সঠিক কাজ করেছেন। কারণ পুজো অর্থনীতির উপর বিপুল শিল্প, বিপুল সংখ্যক মানুষের রোজগার নির্ভর করে। এই একটা সময় ব্রিটিশ কাউন্সিল তাদের সমীক্ষাতেও দেখিয়েছে যে এই যে বাংলার পুজো অর্থনীতি, জিডিপিতে এর একটা ভয়ঙ্কর ভূমিকা আছে। এবং এই পুজো অর্থনীতিতে বড় শিল্প, মাঝারি শিল্প, ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, স্বনির্ভর গোষ্ঠী, অসংগঠিত শ্রমিক বিপুলভাবে উপকৃত হন। কুমোরটুলির মৃৎশিল্পী থেকে, ডেকোরেটর থেকে, আলোকশিল্পী থেকে ফুল চাষি পর্যন্ত, আবার নতুন জামা, নতুন জুতো, সমস্ত দিক থেকে পুজো অর্থনীতি। এবং এই যে কেন্দ্রীভূত টাকা, অর্থাৎ চাঁদা বলুন, অনুদান বলুন, বিজ্ঞাপন বলুন, এটা সমাজের প্রত্যন্ত এলাকায় এরা ছড়িয়ে যাচ্ছে। এই টাকাটা বিকেন্দ্রীকরণের মাধ্যমে এই পুজো অর্থনীতিটা একটা ইউনিক অর্থনীতি। এটা আবার রোলব্যাক করে সরকারের কাছেই ফিরে আসছে। এই টাকা দিয়ে পুজো কমিটিগুলি যে খরচা করছে, সেই টাকাগুলি পশ্চিমবঙ্গের মধ্যেই বিভিন্ন দোকান, বাজার, শিল্পে খরচা হচ্ছে। তার আপনি উপকার বলুন, কর বলুন, অন্যান্য আয়োজন বলুন, সেটা আবার এখানে ফিরে আসছে সরকারের কাছে, বাংলায় থাকছে। ফলে এটা সম্পূর্ণ অপব্যাখ্যা করছে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, রাজ্য কংগ্রেসের একাংশ। মানুষ জানেন পুজো অর্থনীতি কি জিনিস। এটা শুধুমাত্র ধর্ম নয়, শুধুমাত্র উৎসব নয়, এটা বাংলার বৃহত্তম অর্থনীতি। চারিদিকে শহর এমনকি জেলাতেও ব্যাপকভাবে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জন্য, এবং এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেহাল অবস্থা, কঙ্কাল চেয়ারে বেরিয়ে এসছে, সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিরোধীরা প্রশ্ন করছে যে 500 কোটি টাকা এই ক্লাবগুলোকে পুজোর অনুদান না দিয়ে সেই টাকাতে মানুষের কাজেই লাগানো যেত। মানুষের কাজেই তো লাগছে। পুজোয় যে টাকাটা ক্লাবকে দেওয়া হয়েছে সেটাও মানুষের কাজেই লাগছে। কুমোরটুলিতে যিনি মায়ের মূর্তি তৈরি করছেন তিনিও মানুষ, যে ডেকোরেটর ভাই মণ্ডপ তৈরি করবেন তিনিও মানুষ, যে আলোক শিল্পী আলো লাগাবেন তিনিও মানুষ, যে ফুল চাষি ফুল চাষ করছেন তার নিজের গ্রামে তিনিও মানুষ, যে নতুন একটি ঘরোয়া শিল্পে মায়ের অস্ত্র তৈরি হচ্ছে, ত্রিশূল তৈরি হচ্ছে, তারাও মানুষ। ফলে টাকাটা যেটা দেয়া হয়েছে সেটা আরো বেশি সংখ্যক মানুষের কাছে অর্থনীতিটাকে নিয়ে যাওয়ার জন্য দেয়া হয়েছে। রইল রাস্তার কথা, বিপুল হাজার হাজার কিলোমিটার রাস্তা বাম জমানার থেকে বেশি তৃণমূল জমানায় প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তৈরি হয়েছে। হ্যাঁ, কিছু রাস্তা ডিস্টার্বড হয়েছে, ড্যামেজড হয়েছে, মানুষের অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই সারানো হবে। কিন্তু তার সঙ্গে পুজোয় কেন দেয়া হয়েছে
এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে এই কথাগুলো বলাটা। তা পুজোর অর্থনীতিতে যারা উপকার পাচ্ছেন সেই মানুষগুলোর রোজগার কেড়ে নেয়ার কোনো অধিকার কিন্তু আপনাদের কারণ নেই। নতুন করে জমি আন্দোলন রাস্তা নিয়ে একটু বলেন। এই রাস্তা নিয়েই দেখা যাচ্ছে যেটা যে আপনার রাজগঞ্জের মহিলারা পথে নেমেছেন, বলছেন রাস্তা। দেখুন, ওইভাবে পাড়া পাড়া ধরে বলতে পারবো না, অভিযোগটা খুব কোনো অভিযোগের বিষয় নয়। মানুষ হয়রান, মানুষের যেখানে অসুবিধা হবে মানুষ নিশ্চিতভাবে সেটা বলবেন, 100% বলবেন। এত বড় রাজ্য, এত নতুন রাস্তা তৈরি হয়েছে, হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে, যেখানে কষ্ট হচ্ছে, হয়রান হচ্ছে, সারানো হবে, সেটাও যেমন মানুষ জানেন। আবার তার থেকে কয়েকশো গুণ বেশি এলাকার মানুষ জানেন আগে কাদামাটির রাস্তায় হাঁটা যেত না, এখন গ্রামে বাড়ির উঠোন পর্যন্ত পাকা রাস্তা হয়ে গিয়েছে, সেটাও বাংলার মানুষ জানেন। প্রশ্নটা একটু রাখি প্রশ্নটা। মহিলারা যখন রাস্তার দাবিতে বিক্ষোভ করছেন, অভিযোগ যে স্থানীয় ভিডিও তাদেরকে বলেছেন লক্ষ্মীর ভান্ডার চাই না রাস্তা চাই, সমাজের বেসিক প্রয়োজন মেটাতে মহিলারা সেরা প্রকল্পের টাকা ব্যবহার করতে পারেন ইত্যাদি, মানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদেরকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ সরকার। এটা কোনো কাজের কথা না। এটা কে বলেছেন কি বলেছেন বলতে পারবো না, এটা কোনো তুলনা হয় না। দুটোই থাকবে, দুটোই সমানভাবে থাকবে। দুটো ভান্ডার না নিলে রাস্তা করে দেওয়া হবে, এই কথা বলছেন একজন ভিডিও। না, এটা হতে পারে না। তিনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার পান তো তাহলে বাড়ি যান, কেন আন্দোলন করছেন? যদি দেখুন, যদি এটা কি বলেছেন জানি না, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে রাস্তার কোনো সম্পর্ক নেই। রাস্তা খারাপ হলে সারানো হবে। যদি কোনো ভিডিও এই কথা আদৌ বলে থাকেন, তিনি ঠিক কথা বলেননি। এখন সেই ভিডিও আবার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে চান নাকি পরিকল্পিতভাবে কোনো দলের রাজনৈতিক সমর্থক হিসেবে মেলাইন করতে চান, কি ভেবে কথাটা বলেছেন সেটাও খোঁজ নিয়ে দেখতে হবে। সেটা হচ্ছে যে আজকে ইমামরা পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার তা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, কিন্তু সেই সাংবাদিক সম্মেলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেছেন তারা। কেন? তারা বলছেন যে পুজোয় ভাতা বাড়ানো হচ্ছে অথচ ইমামদের ভাতা বাড়ছে না। এই সরকার মুসলমানদের ভোটে জিতে ক্ষমতায় এসেছে, কি বলবো? না, ওনাদের কোনো দাবি ওনাদের মনে হয়েছে একটু বাড়ানো উচিত, ওনারা বলেছেন। সবার সব কথার উত্তর দিতে হবে না। সরকার যতটা সম্ভব সরকার করেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাকে যতটা দেয়ার, এবার কেন্দ্রীয় সরকার 1,70,000 কোটি টাকা বকেয়া রেখেছে, সবটা সবসময় দিতে পারেন না। আর যেটা বলছেন পুজোর, এটা এমন একটা ইউনিক জিনিস যে পুজোটা দেখলে মনে হচ্ছে মানে হিন্দুদের পুজো, নিশ্চয়ই পুজো আমাদের হিন্দুদের পুজো, কিন্তু তার অর্থনীতিটাই কিন্তু অন্য সব ধর্মের মানুষ তাদের রোজগার, তাদের পেশা, সেটা উপকার পাচ্ছে। যখন কোনো মুসলমান ফুল চাষি তার ফুল যখন পুজোর জন্য বাজার থেকে কিনে আসছে, তাহলে কি মুসলমান সমাজ এই পুজো অর্থনীতিতে উপকার পাচ্ছেন না? ডেকোরেটরদের মধ্যে কি কোনো মুসলিম ভাই নেই? আলোক শিল্পীদের মধ্যে কি কোনো মুসলিম ভাই নেই? পুজোয় যখন কেউ নতুন জামা কিনতে যায়, কাপড়ের যারা শিল্পী, তাদের মধ্যে কি কেউ মুসলিম নেই, খ্রিস্টান নেই? এ কি হয় নাকি কখনো? বলছি ভাঙড়ে ফের জমি আন্দোলন নিয়ে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে। বলছি আপনারা ভুয়ো ভোটারের কথা বলছেন, ভুয়ো ভোটার ধরছেন, ওদিকে বিজেপি অ্যাপ আনছে ভুয়ো কর্মী ধরার জন্য। ওরা বলেছে আমরা অ্যাপ আনছি খুব শীঘ্রই, বুথ কর্মী ভুয়ো ধরবার জন্য। আমি তো ঘোরাতেই বললাম, আমাদের যখন পাড়ায় পাড়ায় সমাধান, তো বিজেপির তখন পাড়ায় পাড়ায় সমস্যা। তো ফলে ওদের সমস্যা, ওদের গোষ্ঠীবাজি, ওদের দুটো লোক থাকলে তার মধ্যে একটা হয়ে যাবে দুটো গোষ্ঠী। ওদের বুথ কর্মী নেই, ওদের সাপোর্টার নেই, ওদের ভোট নেই, কোথাও কোথাও সিপিএম কিছু ভোট দেয়। তো এর বাইরে গোটাটাই তো বিজেপি রয়েছে, পাড়ায় 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 সমস্যার উপর বিজেপি রয়েছে, আর আমাদের হচ্ছে পাড়ায় পাড়ায় সমাধান। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু বলি, সেটা হচ্ছে গুজরাটের পুলিশ, গুজরাটে আহমেদাবাদের পুলিশ, নরেন্দ্র মোদীর রাজ্যের পুলিশ, অমিত শাহের রাজ্যের পুলিশ ধর্ষণ এবং নারী নির্যাতন ঠেকাবার ক্যাম্পেন করতে গিয়ে বলে বসে আছে যে
মহিলারা যেন কোনো রাতের পার্টিতে, রাত বিরেতে পার্টিতে না যান, তারা বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে আরও তারা শুরু করেছেন যে আপনার কোনো সঙ্গীর সঙ্গে আপনি নিভৃতে কোথাও যাবেন না, অর্থাৎ স্টে হোম টু অ্যাভয়েড রেপ, বাড়িতে থাকুন, ধর্ষণ এড়াতে গেলে বাড়িতে থাকুন। কারা বলছে? পুলিশ। কোথাকার পুলিশ? খবরে প্রকাশ গুজরাটের পুলিশ। এবং ইতিমধ্যেই এটা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলছে অ্যাটেন্ডিং লেট নাইট পার্টিজ কুড ইনভাইট রেপ অর গ্যাং রেপ। বুঝুন কাণ্ড, রাতের দিকের পার্টিতে গেলে রেপ অথবা গ্যাং রেপ আপনি ইনভাইট করে আনছেন। ডু নট টেক ইউর ফ্রেন্ড টু ডার্ক আইসোলেটেড এরিয়াস। আপনি আপনার সঙ্গীকে কোনো নিরিবিলি অন্ধকার জায়গায় আপনি তার সঙ্গে যাবেন না। অর্থাৎ ধর্ষণ বা এই ধরনের অপরাধ এড়াতে মহিলাদের কি কি করতে হবে এটা বলছে গুজরাটের পুলিশ, সেই সূত্রে খবর এসছে। এই খবর যদি ঠিক হয় তাহলে বুঝুন যে এই ডবল ইঞ্জিন সরকারে মহিলাদের প্রতি কি পরিমাণ তাদের অবস্থা, তাদের একটা ভুল নীতিতে চলা, যে ধর্ষণ বা গণধর্ষণ এড়াতে গেলে মহিলাদের এইগুলো করা যাবে না। চাপের মুখে শোনা যাচ্ছে সেটা প্রত্যাহার করেছে এই লাইনগুলো, পোস্টার দিয়েছিলেন বাবুরা, এটা শোনা যাচ্ছে। তো এই খবর যদি ঠিক হয়, যা যা পোস্টার সামনে এসছে, এটা কিন্তু গুজরাটের শুধু পুলিশের ব্যর্থতা নয়, এটা মহিলাদের সম্পর্কে বিজেপি এবং তাদের সরকারের প্রশাসনের একটা ভ্রান্ত নীতি, ভ্রান্ত বার্তা, যে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই জন্য মহিলাদের মোটামুটি বাড়িতে থাকাই ভালো। অনুব্রত মণ্ডল তিনি বোলপুরের আইসিকে গালিগালাজ করার পর এবার নিশানা করলেন এসপিকে। এসপি আমনদীপের বিরুদ্ধে তার অভিযোগ যে এই এসপি জেলায় আসার পর জেলার কালচার বদলে গেছে, তোলাবাজি বাড়ছে, বালি চোরা কেলেঙ্কারি হচ্ছে। কি বলবেন? বলতে পারবো না, এটা কোনো জেলার কোনো বিষয় নিয়ে উনি বলেছেন, ওটা বিস্তারিত খোঁজখবর না নিয়ে বলতে পারবো না। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওই 28 আগস্ট করার জন্য সুপারিশ করা হলো, সেটা তো যা সুপারিশ করেছেন দেখেছি। আর ওখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি ভারপ্রাপ্ত, তার মুখে যা ভাষা ছুড়লাম, তিনি ভারপ্রাপ্ত উপাচার্য না ভারপ্রাপ্ত বিজেপির শিক্ষা সেলের সভানেত্রী, সেটাই বুঝতে পারলাম না। অভয়ের বাবা মা 9 আগস্ট নবান্ন অভিযানের জন্য বিজেপি অফিসে গিয়েছিলেন আজকে, সেখানকার নেতাদেরকে আহ্বান করতে। এরপর তিনি এসইউসি অফিসে যাবেন এবং প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গিয়ে এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করার জন্য আবেদন রাখছেন। কি বলবেন? দেখুন, ওনাদের প্রতি, অভয়ের বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি, সহমর্মিতা আছে। তার কারণ ওনারা ওনাদের মেয়েকে হারিয়েছেন। কিন্তু ওনারা এখন যেটা করছেন এসব পার্টি অফিসে ঘুরে, এটা বোধহয় ঠিক কাজ করছেন না। কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ধরেছে। ওনারা সিবিআই চেয়েছিলেন, সিবিআইও সেই গ্রেপ্তারিকে মান্যতা দিয়েছে। ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, 3টে স্তরেই ওনাদের সর্বোচ্চ মানের আইনজীবীরা সব কথা বলেছেন। এবং তারপরেও তারা যদি এই ধরনের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বেড়ান, তাহলে সেটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং আজকে কলকাতায় এসেছিলেন। 4টি রাজ্যের সঙ্গে রিভিউ মিটিং করেছেন, আমাদের পশ্চিমবঙ্গও ছিল। তিনি অভিযোগ করেছেন যে এ রাজ্যের মৎস্য ব্যবসায়ীরা বা মৎস্য চাষিরা তারা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে না, এ রাজ্যের অবহেলায়। এই রাজ্যের মৎস্য চাষিরা বা মৎস্য ব্যবসায়ীরা বা মৎস্যজীবীরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের সব দিক থেকে যেভাবে আর্থিক এবং সামাজিকভাবে সুরক্ষিত রেখেছেন, ফলে এটা কেন্দ্রীয় সরকারের এই ধরনের কথাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা। এই যেমন ওনারা আয়ুষ্মান ভারত নিয়ে বলেন, আর আমরা স্বাস্থ্যসাথী বলি। আয়ুষ্মান ভারত ওরা বলেন আয়ুষ্মান ভারত, কিন্তু একবারও বলেন না
যে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন কি পাবেন না এই ব্যাপারটা কিন্তু আপনাকে বলছেন না। অর্থাৎ কোন কোন ক্রাইটেরিয়ায় আয়ুষ্মান ভারত আপনি পাবেন না, অর্ধেক পরিবার তো পাবে না, তাহলে আয়ুষ্মান ভারত চালু করে লাভ কি? উল্টে স্বাস্থ্যসাথী সবাই পাবেন, তাই সবাই ওয়েল কভার্ড আছেন। একইভাবে এই মৎস্যজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য। দাদা, আজকে বেহালায় একজন বিজেপি কর্মী গতকাল আক্রান্ত হয়েছেন। তার বাড়ির বাইরে কোনো নেশা করছিল, কেউ প্রতিবাদ করতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন যে কলকাতা শহরে আইন শৃঙ্খলার কিছু নেই, সবটাই সমাজ বিরোধী বিভাগ। পুরোটাই আইন শৃঙ্খলায় শ্রেষ্ঠ হচ্ছে কলকাতা। আইন শৃঙ্খলা সব থেকে ভালো দেশের মধ্যে কলকাতায়, এটা সবাই জানেন। আর যে দলের বিরোধী দলনেতা বলছেন, তারা গতকাল দুজন মানুষ যারা কৃষক গরু নিয়ে খেতে যাচ্ছিলেন চাষের কাজে, তাদের কেন গরু বিক্রি করতে যাচ্ছ বলে হাত পা বেঁধে যে অসভ্যতা তাণ্ডব করে তাদের রাস্তায় যেভাবে হাঁটিয়েছে, সেটাকে কি বলবেন? আইন নিয়ে কি করছেন তারা? ফলে এই ধরনের কথাবার্তা ঠিক না। কোন্নগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য খুন হয়েছে, ধরাও পড়েছে অভিযুক্তরা। গত কয়েক মাসে দেখা যাচ্ছে যে তৃণমূলের উপরে একের পর এক আক্রমণ নেমে আসছে, নেতা কর্মী খুন হচ্ছে, এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে রাজনৈতিকভাবে বিরোধীদের সঙ্গে কোনো মতাদর্শগত পার্থক্য থাকতে পারে বা হতে পারে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতা দখল বা এলাকা দখল বা বালির ঘাট দখল না, সব ক্ষেত্রে তা নয়। তো তৃণমূল এলাকায় একটা টার্গেট হয়ে থাকছে, কারণ তৃণমূল তাকে ভোটে হারানো যায় না এবং মানুষের স্বার্থে কাজ করে তৃণমূল কংগ্রেস। ফলে এখানে বাকিদের একটা টার্গেট থাকছে, আর বাকি নানা ধরনের কারণ থাকতে পারে। সবসময় সেটা কোনো, আপনারা তৃণমূলের ক্ষেত্রে নেতিবাচক ধরছেন কেন? ব্যক্তিগত ইকুয়েশন, ব্যক্তিগত সম্পর্ক, নানা ধরনের বিষয় সেখানে থাকতে পারে। পুলিশ প্রশাসন দেখছে। থ্যাংক ইউ। না, আর নেই, আমিও নেই।